বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার, সমন্বয়কারী অভিজিৎ অধিকারী, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি এখানে দাঁড়িয়েছি আমি আমার ভাষাকে নিয়ে কথা বলতে। ইতিমধ্যে আপনারা আমাদের সহকর্মীবৃন্দের কাছ থেকে ভাষা আন্দোলনের ইতিহাস অনেক কিছুই শুনেছেন। কখনো কি ভেবে দেখেছেন এই ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিল তাদের আত্মত্যাগ কতটুকু ছিল? তাদের নাম আমরা সবাই জানি, সালাম, রফিক, বরকত, জব্বার। কিন্তু আদৌ কি জানি তাদের আত্মত্যাগ কতটা মর্মান্তিক ছিল? তাই আমি আজকে আপনাদের সামনে সে গতানুগতিক কথাগুলো না বলে ভাষা শহীদদের কিছু আত্মত্যাগের স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্যের পরিসমাপ্তি টানব। আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন আব্দুল জব্বার। আব্দুল জব্বার 1952 সালের 20 ফেব্রুয়ারি সে পুত্র সন্তানের বাবা হয়। পুত্র সন্তানের বাবা হবার পরেই কিছুক্ষণ পর জানতে পারে যে তার শাশুড়ি ক্যান্সার আক্রান্ত। আব্দুল জব্বার তার শাশুড়ির আর কোনো অভিভাবক না থাকায় আব্দুল জব্বার তার শাশুড়িকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে আসে। পরের দিন 21 ফেব্রুয়ারি একজন বাবা তার সদ্যজাত সন্তানকে রেখে যখন তার শাশুড়িকে নিয়ে ঢাকায় আসে, একবার ভেবে দেখেছেন তার মনের অবস্থা কতটুকু মর্মান্তিক ছিল? সে কি কখনো ভেবে দেখেছিল যে তার সন্তানের কাছে আর কখনই ফিরে যাবে না? আব্দুল জব্বার তার শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজে রেখে যখন পরের দিন ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে স্লোগানে মুখরিত হয়েছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমার ভাষা তোমার ভাষা, রাষ্ট্রভাষা, তখন আব্দুল জব্বার আর তার আবেগ তার কোনো কিছু ধরে রাখতে পারেনি। আব্দুল জব্বার ভুলে গিয়েছিল তার শিশু সন্তানের কথা। তার একবারও মনে পড়েনি তার প্রাণপ্রিয় স্ত্রী তার জন্য অপেক্ষা করছে। আব্দুল জব্বার তার শাশুড়িকে রেখে সেই মিছিলে যোগ দেয় এবং সেখানে সে গুলিতে আব্দুল জব্বার মৃত্যুবরণ করে। এবং পরবর্তী সময়ে আব্দুল জব্বারের সম্পর্কে আরো ডিটেলস আমি না যাচ্ছি। পরবর্তীতে আপনাদেরকে আরেকজন ভাষা সৈনিকের কথা বলছি, রফিক আহমেদ। আপনারা তার নাম শুনেছেন। সে রফিকের বিয়ে ঠিক হয়েছিল। সে বিয়ের কেনাকাটা করার জন্য রফিক ঢাকায় এসেছিল। ঢাকায় এসে রফিক সমস্ত কেনাকাটা সম্পূর্ণ করে তার বিয়ের যা যা দরকার সবকিছু কেনা শেষ। কিন্তু রফিকও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে উঠেছিল। পরের দিন সেখানেও আন্দোলন শুরু হয়। রফিক সে আন্দোলনে সেও প্লে কার্ড নিয়ে সেখানে অংশগ্রহণ করে। সবচেয়ে মর্মান্তিক হলো রফিকের যখন গুলি হয়, রফিকের মাথার মগজটা পড়ে যায় এবং রফিকের যে মাথার মগজটাকে ডাক্তার মোশাররফ নামে তিনি মগজটা নিয়ে গিয়েছিলেন। একবার তো ভেবে দেখেছেন যে এই ভাষার জন্য তাদের জীবনটা কতটুকু? নাম শুনেছেন আবুল বরকত, সালাম, পাশাপাশি শফিউর রহমান। সে ছিল একটা দরিদ্র পরিবারের সন্তান। প্রতিদিন সেও কেরানির চাকরি করত, সাইকেলে চড়ে সে অফিস করত। সেও সাইকেলে চড়ে যাচ্ছিলেন পরের দিন, কিন্তু সে আন্দোলনে যোগদান করেছিল। তো আমি এতক্ষণ তিনজন ব্যক্তির কথাই বলেছিলাম। সেই শফিউর রহমানের গুলিটাও পড়েছিল তার পিঠে, তিনি সেখানে মারা গিয়েছিলেন। তার বাবা মা একমাত্র উপার্জনকারী ছিল সেই শফিউর রহমান। কিন্তু সেই ভাষার বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা। আচ্ছা, একবার কি ভেবে দেখেছেন যে আমাদের বাংলা ভাষায় আমরা কতটুকু মর্যাদা দিতে পেরেছি? আবুল বরকতের মাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি মৃত্যুর আগে আর কি চান? সে বলেছিল, আমার সন্তান যে ভাষার জন্য জীবন দিল, আজ যখন দেখি সেই ভাষাটাকে বিকৃত করে বলা হচ্ছে, সেই ভাষাটাকে অবমূল্যায়ন করা হচ্ছে, তখনই আমার প্রশ্ন হচ্ছে, আমার সন্তান কেন জীবন দিল? কি দরকার ছিল? আপনারা কি একবার ভেবে দেখেছেন পৃথিবীর যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ তার নিজস্ব ভাষায় বিশ্বের বুকে সম্মনে দাঁড়িয়ে আছে। এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতিসংঘের অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন। তাহলে আপনার আমার তার চেয়ে বড় সম্মানিত তো আমরা নই। আমরা চাইলেই পারি প্রত্যেকটা কথায় যে ড্যাডি, মাম্মি, ইয়েস, নট এগুলোর পরিবর্তে বাবা, মা, কিন্তু, অথবা এসব বলতে। আমরা কি আদৌ পারি না আমাদের ভাষাটাকে চর্চা করতে? আমরা কি এখনো শুধু একটা দিনের জন্য শুধু আমাদের ভাষা আন্দোলন হয়েছিল? চলুন, জীবনের প্রয়োজনে আমাদের অনেক ভাষাই শিখতে হবে। আমি বলছি না আমাদের বাংলা ভাষাটা শুধু বাংলা ভাষাকে নিয়ে পড়ে থাকতে হবে, তবে আমি বলছি বাংলা ভাষাটাকে যেখানে বলা দরকার, যতটুকু বলা দরকার ততটুকু শুদ্ধভাবে চর্চা করুন। দেখুন, এই ভাষাটা দিয়ে আমরা আমাদের পৃথিবীর বুকে সমভাবে দাঁড়িয়ে আছি। প্রতিদিন আমি, আপনি, আমরা সবাই এই ভাষায় কথা বলছি। যখন আপনি বলছেন প্রতিদিন আপনার স্মৃতিচারণ করে দেখেন, যখন আপনি বাসায় এসে বলতেন মা তাড়াতাড়ি খাবার দাও, কখনো মা বলতো আমি কি তোর জন্য হোটেল খুলছি? এই সমস্ত কথাগুলো কিন্তু বাংলা ভাষায় বলি। যখন প্রাণপ্রিয় স্ত্রী মৃত্যুর আগে তার স্বামীকে বলেছিল তুমি কি আমাকে ভালোবাসো, তখনও তার স্বামী যখন তাকে জড়িয়ে ধরে বলেছিল আমি তোমাকে ভালোবাসি। একবার কি ভেবে দেখেছেন এই ভাষার কতটুকু মাধুর্যতা? আসুন আমরাও করি, আমাদের এই ভাষাটা আমাদের প্রাণের ধারণ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।